এই কাঠগুলো যেন আমাদের কপাল, যেমনই নিভে যায় তেমনই নিভে যাচ্ছে আমাদের জীবনটা। এই কটা দিন এমনই চলছে, পয়সা নেই, চাল নেই, কালও কিছু আনতে পারলে না। তুমি কেন কিছু বলছো না গো? আর জমিদার হরিশঙ্কর আজ আবার লোক পাঠিয়েছিল, বলেছে এবার টাকা না দিলে মেয়েকে নিয়ে যাবে। আমি তো শোধ করেছিলাম কিছু টাকা, বাকিটা দিতে পারিনি বলে ওরা ওরা কি আমার মন্দির দিয়ে হাত বাড়াবে? ওদের কাছে কিছুই মানবিক না, আমরা গরিব, মেয়ে মানে যেন তাদের খেলার পুতুল। বাবা, কাল আমাদের কলেজে পরীক্ষা, এই খাতাটা শেষ, এক পাতা বাকি, একটা খাতা যদি পেতাম। তুই চিন্তা করিস না মা, কালকে আমি বাজারে যাব আর তোর জন্য একটা খাতা এনে দেবো। খবর কাগজ জমা দিলেই এক একটা খাতা পাওয়া যায়। ওর মুখের দিকে তাকাও না, এত সাধনা করে মেয়েকে কলেজে দিলি, শেষে কি ওর ভবিষ্যৎ বন্ধক দিতে চলেছো? না থাক বাবা, আমি এই খাতাতে টান টান করে চালিয়ে নেব। ভগবান এত কঠিন পরীক্ষা দেয় কেন রে? তোর বাবার মতো একজন ভালো মানুষ পেও এত অভাব কেন আমাদের কপালে? মেয়ে তো কোনো চুরি করেনি, একটা খাতাই চেয়েছে। আমি মানুষ নই, আমি কিস্তিতে ভেঙে যাওয়া পাপ। না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম মেয়ের কাছে ভালো বাবা হতে। তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার সাহস, আমার আশার ছায়া। তুমি এভাবে ভেঙে পড়ো না বাবা। আমি হেরে যাইনি লক্ষ্মী, দেখবে একদিন আমাদের নন্দিনী আমার ঘরে আলো আনবে। শুধু একটু সময়ের অপেক্ষা, যেদিন আমার মেয়ে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে, সেদিন গ্রামের সবাই মাথা নিচু করে বলবে, ওই দেখ ক্ষুদিরামের মেয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব বাবা, আমি পড়বো, যত কষ্টই হোক। ভগবান, তুমি যদি কোথাও থাকো তো আমার মেয়েটার জন্য একবার মাথা নুয়ে দাও। আমার বুক ভেঙে গেল, আমার মেয়ের পথ যেন না ভাগে। আরে জমিদার বাবু যে, এই অজপাড়া গায়ে তোমার আজ পা পড়লো, বুঝি নিশ্চয়ই কোনো বড় কাজ। বড় তো বটেই গদাধর। এই ক্ষুদিরামটা আজকাল নিজেকে কি ভাবে? সুদে টাকা দিলাম, 1 বছর হয়ে গেল, আজও পুরো টাকা ফেরত দিল না। আর কিসের জন্য জানো? ওর মেয়ের পড়াশোনার জন্য। যেন একটা মেয়ে লেখাপড়া করলেই এই সমাজ বদলে যাবে, বুঝতে পারছো? বিষয়টা শুধু পাওনা নয়, সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার রাগ একদম যুক্তিসঙ্গত। গায়ে গরিবদের আজকাল খুব বার বেড়েছে, তোমার জোয়ার ফলেই তো এখনো মাথার উপর ছাদ আছে ওদের। তাই তো এসেছি, ব্যবস্থা করতে হবে এমন কিছু যাতে গ্রামের লোক ওদের দেখলেই থুথু করে। মেয়েটাকে নিচে নামাতে হবে, আর ছেলে মেয়েদের চোখে সে যেন হয় এক ভয়ঙ্কর উদাহরণ। আমি চাই এবার শেষ কথা বলে দেওয়া হোক। ওই মেয়েটার দিকে চোখ রাখো। নাম কি যেন মেয়েটা? নন্দিনী। নন্দিনীর নাম ওই মেয়েটা। মেয়েটার চোখে কিছু আছে, নরম কিন্তু জেদি। আমি চাই ক্ষুদিরামের মাথায় বোঝা বাড়ুক। তা বলো, এবার কি করা যায়? দেখো জমিদার বাবু, আপনি চাইলেই আমি ব্যবস্থা করে দিচ্ছি। পঞ্চায়েতে বিচার ডাকবো, আর ক্ষুদিরামের ঋণ না শোধ করার মামলা তুলবো, তালিকা তুলে আনবো, যাতে এদের কেউ না সাহায্য করতে পারে। আর মেয়েটা, আমি শুধু টাকা চাই না, আমি চাই ক্ষুদিরাম বুঝুক দুনিয়ার কি নিয়ম। আপনার ইচ্ছা মানে তো আইন, তবে একটা ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি একটা কড়া দৃষ্টি দেখেন, কালু আর গোলুকে পাঠিয়ে দেবো মেয়েটাকে ছোট্ট একটা ভয় দেখানোর জন্য। ভয়? না না, একটু অপমান চাই, যাতে মেয়েটা কলেজে মুখ না দেখাতে পারে। গায়ের লোক হাসবে, আর তখন ক্ষুদিরাম বুঝবে যে মেয়েকে পড়াতে গিয়ে কে না ভুল করেছে। বুঝেছি হুজুর, আপনি সরাসরি না গিয়ে একটু ঘুরুন, আর আমি একটা গল্প লিখবো। মেয়েটা চরিত্র নিয়ে একটু সন্দেহ, কলেজে নাকি কারোর সঙ্গে দেখা করে। লোক এমনিতেই বিশ্বাস করে এসব, দুদিনে পাড়া মহলায় গুঞ্জন উঠবে ওই মেয়েটা ঠিকঠাক না। তাহলে তো মজাই হবে। ক্ষুদিরামও লজ্জায় মাথা তুলতে পারবে না, আর মেয়ে কলেজ তো দূরের কথা, ঘর থেকে বেরোতে ভয় পাবে। তবে একটা জিনিস করলে ভালো হয় হুজুর, তুমি নিজে যাও ওদের বাড়িতে, কিছু না গিয়ে বলো তোমার সময় ফুরিয়ে এসেছে। তার চোখে চোখ রেখে বলো, তোর মেয়েকে নিয়ে বেশি ভাবিস, বুঝিয়ে দিচ্ছি কাকে নিয়ে খেলতে হয়। ওর মুখের ভয় আর পাড়া কান কোথা, এই দুটোই মাটির সঙ্গে মিশে যাবে গোটা পরিবার,
তারপর আমার কাছে বিচার চাইতে আসবে। তুমি ঠিকই বলেছো গদাধর, আজ রাতে আমি যাবো ওদের বাড়ি। ক্ষুদিরাম বুঝুক, যারা আমার বিরুদ্ধে মুখ তোলে তাদের ঘরে অন্ধকার ঢুকে পড়ে। আমি দেখছি বাকি কাজ। কাল থেকে মহিলার দল আর বাচ্চারা যখন কান্নাকানি করবে, ওই যে মেয়েটা না জানে কি করে কলেজে যায়, তখন বুঝবে যে আমাদের বাবু ঘটনা অনেক সময় পুলিশ থেকে বেশি ভয়ঙ্কর হয়। গদাধর, তুমি যদি কাজ ঠিক মতো করতে পারো তাহলে আমি পরের জমির কাজ তোমার নামে রেজিস্ট্রি করে দেবো। আপনার আশীর্বাদ থাকলে গায়ের রাজার পাশে রাজ্যপাল হওয়ার সময়ের ব্যাপার। তাহলে শুরু করো গদাধর, এই খেলা শেষ হবে আমার জয় দিয়ে। কে কে এত রাতে? এই ক্ষুদিরাম, তুই এখনো মরিস নি? আহা, ভাগ্য তো ভালো, নাহলে তোর ওই বেহা মেয়েটা কে শিক্ষাইতো বল? জমিদার বাবু, আপনি এত রাত্রে? যদি কোনো ভুল করে থাকি তো ক্ষমা করবেন। চুপ কর, বেশি ভণ্ডামি সাজিস না। তুই কি ভাবছিস আমি বুঝি না তোর চালাকি? এই মেয়ে, তোকে নিয়ে চারদিকে কত গল্প শুনছে জানিস? তোর বাবার ঘাড়ে দেনা আর ঘরে ভাঙা উনুন, আর তুই বই হাতে নিয়ে নাইকে সাজছিস। আমি আমি কিছু করিনি, আমি তো শুধু চুপ, তুই কলেজে যাস না? বন্ধু বান্ধবের ভিড়, হাত ধরাধরি, খিলখিল হাসি, তুই কি কলেজে যাস না ছেলে পটাতে? না বাবু, মেয়ে আমার এমন না, দয়া করে এমন কথা বলবেন না। চুপ, তুই বলছিস তো আমি চোখে কিছু দেখিনি? ওই কলেজ ফেরার সময় বট গাছের তলায় কে দাঁড়ায় রোজ? তোর মেয়ের ওই রঙিন অন্য ওড়াতে দেখে ছেলেরা হুইসেল দেয়, আর তোর মেয়ে ফিস করে তাকায়। তোর মেয়ে তখন কলেজের রূপসী হয়েছে। না না, এ মিথ্যে। আপনি এসব কেন বলছেন? আমি তো শুধু তোর মতো মেয়ে পড়াশোনার নাম করে চরিত্র বেঁচে গায়ে নাম উঠেছে তোর। একটা গরিব ঘরের মেয়ে হয়ে এত বড় সাহস! তোর মতো মেয়ে হলে কলেজ পাঠানোটাই ভুল। দয়া করুন বাবু, আমার মেয়ে যা করছে করেছে। আমার মেয়ের মিথ্যা রটাবেন না। আমি আপনার সব টাকা শোধ করে দেবো। টাকা? তুই শোধ করবি টাকা? এই ঘর তো মরচে ধরেছে, আর তোর মাথাও তো নিচু। আরে তোর মেয়ে কলেজে গিয়ে নায়িকা সাজি, না জানি কার হাতে হাত দিয়েছে, কার হাতে চিঠি ধরেছে। হে ভগবান, এ কেমন বিচার! একটা মেয়েকে নিয়ে এমন কথা, এত অপমান করা! বিচার? তোরা গরিব, তোদের জন্য ন্যায়ের বিচার নেই। তোদের মেয়েরা আমাদের সময় কাটানোর পুতুল। সাবধান করে গেলাম, দ্বিতীয়বার সুযোগ দেব না। আরেকটা কথা শোন ক্ষুদিরাম, পূর্ণিমার আগে টাকা দে। তোর ওই মেয়ে এই ঘরের গয়না আমরা অন্য হবে বাবদ তুলে নেব। ভালো নেই, ইজ্জত আর থাকবে না। বাবা, আমি কি সত্যি এমন কিছু করেছি যে তুমি চোখ তুলে তাকাতে পারছো না? না রে মানা, আমি জানি তুই কোনো খারাপ কাজ করতে পারিস না। জমিদার যা বলে গেল সব মিথ্যে কথা, সব বানিয়ে বানিয়ে বলেছে যাতে আমাদের নামে বদনাম ছড়ায়। বাবা, আমি কি এত বড় পাপ করেছি পড়াশোনা করতে চেয়ে? হে ভগবান, এ কেমন পরীক্ষা! আমি আর পারবো না, আমি আর সহ্য করতে পারছি না। আমরা কালকে যাবো গদাধর বাবুর কাছে বিচার চাইতে। কিরে ভাই, কত আধ ঘন্টা ধরে অন্য মানুষকে বসে আছিস, কি ভাবছিস এত? ভাবছি রে, খুব ভাবছি। কি ভাবছিস সেটা যদি একটা আমজনতার ভাষায় বলতিস। তুই এবার প্রেমে টেমে পড়লি না তো? চেহারাটা একদম কবিদের মতো হয়ে গেছে। এই প্রথমবার আমার চোখের মধ্যে যেটা ঢুকে গেছে সেটার মন থেকে এত সহজে বেরোতে চাইছেন। তাহলে আমি ঠিকই ধরেছি। বল কেসে, কোথায় দেখলি? কলেজের ফাংশনে একটা কবিতা আবৃত্তি করছিল। তার প্রত্যেকটা কথা এত সুন্দর ছিল না, প্রতিটা কথা আমার মন ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু সাধারণ পোশাক, মলিন চেহারা আর চোখ দুটোরে যেন শত কষ্টের মধ্যেও একরাশ আকাশের মতো সাহস ছিল। তুই কি করছিলি ওখানে? আর ফাংশনে কবে গেলি? আরে তেমন কিছু না, বাবার সাথে গিয়েছিলাম একটু সেখানে কিছু ডোনেশন দেওয়ার জন্য। তখন কলেজে ফাংশন চলছিল আর ও মঞ্চে উঠে কবিতা আবৃত্তি শুরু করলো। তার কবিতা আমি শুনলাম এবং তার কবিতার প্রত্যেকটি কথা আমার হৃদয়কে স্পর্শ করে গেল। ওহো, প্রেমের কবিতা শুনছি মনে হচ্ছে। তো নাম জানিস?
হ্যাঁ, নাম নন্দিনী। নন্দিনী, সুন্দর নাম, কিন্তু সে তোর মন জয় করলো কিভাবে? জানি না রে, ওই চোখে সবসময় একটা যুদ্ধ চলছিল। চুপচাপ থেকেও মনে হচ্ছিল যেন সবসময় কিছু বলে যাচ্ছে, যেন অনেক অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি গরিব ঘরের মেয়ে, তবু মাথা নোয়ায়নি। তোর মেয়েটার নাম জানলে কিভাবে? কলেজের প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমাদের প্রজেক্টের জন্য একজন ভালো স্টুডেন্টের প্রোফাইল দরকার। স্যার তখনই বললেন নন্দিনী নামের এক ছাত্রীর কথা, বাড়ি পলাশপুর জমিদার পাড়া, বাবার নাম ক্ষুদিরাম, পেশায় কৃষক, বাকিটা সাইলেন্স মশাই, বাকিটা প্রেম। তুই তো সিরিয়াস রে ভাই? শহরের নামজাদা ব্যবসায়ী ছেলে হয়ে এটা গরিব কৃষকের মেয়ের প্রেমে? ওরা জানলে? ঠিক আছে ভাই, তোর প্রেমে আমি সাথী। বল তাহলে প্রেম নিয়ে এবার কী ভাবছিস? ভাবছি কিছুদিনের জন্য ওদের গ্রামে যাব, ওদের সঙ্গে থাকবো, ওকে বোঝার চেষ্টা করব, ওকে জানবো। তারপর একদিন ওর চোখে চোখ রেখে বলবো, নন্দিনী আমি তোমার পাশে থাকতে চাই, শুধু ভালোবাসি না, তোমার সাহসের শরিক হতে চাই। বাকিটা কল্পনা। আর আজ তুই কল্পনায় মন্দিরের পাশে বসে হয় প্রেম ছুটছে। সেটাই তো, ভেবে দেখ, আমি শহরের ছেলে, ব্যাকগ্রাউন্ড বিজনেস, আর ও গ্রামের নরম মেয়ে, পুরো সিনেমা। স্যার পরের দৃশ্যে তুই গিয়ে ওর পায়ে পড়বি, না তাকে দেখে বলবে যে আমি শহরের বাবুদের চিনি? না রে, ওর চোখে আছে স্নেহ আর একটু জেদ। আমি ওর পাশে থাকতে চাই, আর একটিবার বলার সুযোগ চাই, তুমি যে আলো আমার জীবনে এনেছো সে আলো আমি রক্ষা করতে চাই। তবে যা শুনুন, শুরু করে তোর প্রেমের অভিযান। তবে হ্যাঁ, প্রথমে মেয়েটার নাম উচ্চারণ করতে ভালো করে শিখে নিস, মানে নন্দিনী থেকে হয়ে যাবে নন্দলাল। মোড়ল মশাই, আপনি তো গ্রামে বড় বিচারক, আমি এসেছি আপনার কাছে। কার রাতে যা হয়েছে, যা করেছে হরিশঙ্কর বাবু, আমি তা কিছুতেই মেনে নিতে পারছি না। মানে ওই কলেজে যাওয়া মেয়েটার নামে কিছু বলেছে, তাই তো? আমার মেয়ে কলেজে যায়, পড়াশোনা করে, জমিদারবাবু অন্য মিথ্যে কথা রটাচ্ছেন। ও নিষ্পাপ, ও আমার প্রাণের টুকরো। এই যে দাদা ভাই, তোমার মেয়ে কলেজ যাওয়ার নামে কত যে লটর পটর চালায়, আমরা কি অন্ধ? এসেছিস ক্ষুদিরাম? আমি জানতাম তুই আসবি, তার জন্যই তো আমি খেলার গুটি সাজিয়ে রেখেছি। জমিদারের বিচার চাইতে এসে একদম সামান্য চাষি। হ্যাঁ, জমিদার বাবু তো আগেই বলেছিলেন তোরা বিচার চাইতে আসবি, আর আমি তো বিচার আসনে বসে আছি। কিন্তু মনে রাখিস, বিচার অধিকারহীন মানুষের জন্য নয়। মোড়ল মশাই, জমিদারবাবু, আপনারা যা বলবেন আমি করব, কিন্তু আমার মেয়ের ইজ্জতের ওপর এত বড় দাগ দয়া করে মুছে দিন। ও কিচ্ছু করেনি। কিছু করেনি? কিছু যদি না করতো তাহলে তো দাম উঠতো। তোর মেয়ে যে রঙিন স্বপ্ন দেখছে, সময় এসেছে এবার ঘুম ভাঙানো। আর তুই ওই যে কলেজ মোড়ে যে ছেলেটার হাত ধরে হাসাহাসি করছিলি, ও তোর কে হয়? আমি জানি ওর নাম। ও তোর কে হয়? ভাই, প্রেমিক, নাকি অন্য কিছু? না, আমি কিছু করিনি জমিদার বাবু। চুপ, মিথ্যা বলিস। পুরো গ্রাম তোদের নিয়ে হাসাহাসি করছে। তোর এই চালচলনে গায়ের মেয়েরা আজকাল তোর পথে হাঁটছি। দয়া করে থামুন, ও আমার মেয়ে ফুলের মতো পবিত্র। পবিত্র? ওইরকম পবিত্রতা আমরা অনেক দেখেছি, ঘর থেকে শুরু করে বিছানায় শেষ হয়। আপনি গ্রামের বিচারক হয়ে বিচার করছেন নাকি জমিদারের গোলামি করছেন? চুপ কর। তোদের মতন গরিবের মেয়েরা আমাদের ঘরে সেবা দেয়, প্রেম নয়, সম্মান নয়, আর তাদের শরীরে হলো একমাত্র মূলধন। আমি সরাসরি বলছি ক্ষুদিরাম, তোর মেয়ে আমার চোখে পড়েছে, এটা ভেবে নিস যে তোর খুব সৌভাগ্য। না না জমিদারবাবু, দয়া করে আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আমার সব টাকা শোধ করে দেবো, আমি সব বিক্রি করে দেবো, কিন্তু আমার মেয়েকে না। তুই বিক্রি কি করবি রে? তোর তো কিছুই নেই, হাতে আছে গাছের কাটা, আর মেয়ের হাতে আছে রঙিন খাতা। শেষ কথা বলি, তোর ঘরে টাকা নেই, তোর মেয়ের গায়ের রং আছে, আমাদের খেলনার জন্য যথেষ্ট। তাই বলছি, পূর্ণিমার আগে এই ভিটে মাটি ছেড়ে দে, আর না হলে তোর মেয়েকে আমার হাতে তুলে দে। আমি গরিব হতে পারি, কিন্তু পশু নই। আমি মেয়ে বিচ্ছি না, আমি মরতে পারি, কিন্তু ওর মাথা নিচে হতে দেব না। বাবা, তুমি আমাকে মেরে দাও, কিন্তু ওদের হাতে তুলে দিও না। হে ভগবান, এ কেমন বিচার? যদি আমার মেয়ের সম্মান না বাঁচে, তবে আমি বেঁচে কেন? আমার ভিটে গেলে যাক, কিন্তু আমি তোকে দানবের হাতে তুলে দেবো না। আমি যতদিন বেঁচে আছি, তোর গায়ে কেউ হাত দিতে পারবে না রে মা। ভিটে বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় যাব? এই ঘরেই তো আমি প্রথম আমার বউর কপালে সিঁদুর পড়িয়েছিলাম। এ ঘরে প্রথম পা রেখে আমার মেয়ে আমার বাবা বলে ডেকেছিল। সব ফেলে যাবো আমরা? কোথায় যাব? শালবনের পেছনে, পুড়ে ঘরে, কোন গ্রামে?
কে দেবে আমাদের মতো গরিবদের আশ্রয়? না না, আমি পারছি না ভাবতে। জমিদার সে তো বলে গেছি মেয়ে কেউ হাতে, না আমি পারবো না। বাবা, তুমি ঘুমাওনি? আমি জানি তুমি কি ভাবছো এখন কি করব? ভিটে গেলে কোথায় যাব? মেয়েকে দিলে কি আমি বাবা থাকবো? বাবা, তুমি অনেক কষ্টে আমাকে বড় করেছো। তোমার ঘাম, তোমার অভাব, তোমার স্বপ্ন সব যেন আমারই জন্য ভেঙে পড়েছে। তুমি বলেছিলে না বাবা, আমি বড় হয়ে এই ঘরে তোমার আলো আনবো, তোমার ঘর পাকা হবে, তুমি ছায়ায় বসে থাকবে। কিন্তু আমি তো সেই আলো নই, আমি তো তোমার চোখের জলে লজ্জা হয়ে গেছি বাবা। না রে না, তুই এমন কথা বলিস না। তুই আমার চোখের আলো, তুই আমার প্রাণ। তাহলে একটা অনুরোধ করবো বাবা, তুমি আমাকে জমিদারের হাতে তুলে দাও, ওখানেই আমি ভালো থাকবো। অন্তত এই ভিটে ছেড়ে তোমাদের যেতে তো হবে না। আর এই ভিটে ছেড়ে তোমরা যাবেই বা কোথায়? আমাদের কে আছে আশ্রয় দেওয়ার? না না, তুই জানিস না ওই শয়তানগুলো তোকে কি করবে। জানি বাবা, জানি। আমি ওদের ঘর গেলেই আমার নাম হবে বাজে মেয়ে, আমার শরীর হবে উপভোগের বস্তু, আর তুমি হবে শুধুই একটা চুপচাপ খাবার নাম। কিন্তু যদি আমার এই শরীর দিয়ে তোমাদের ইজ্জত বাঁচে, তাহলে সেই ইজ্জত আমি নিজের হাতে কেটে দেবো, যেন ওরা বারবার ছিঁড়তে না পারে। ওরে নন্দু, তুই যদি চলে যাস আমি মরবো। আমার বুকের দুধ কি এত সস্তা যে ওই শয়তানদের হোটেলে বিক্রি হবে? বাঁচতে চাই না মা, কিন্তু তোমাদের মরতে দিতে চাই না। আমার ছিল না শান্তির ঘর, অন্তত তোমাদের মুখে যেন ভাত ওঠে। না, আমি মেয়ে দেবো না। আমার জমি যাক, ভেটে যাক, আমরা ফকিরেই ঘুরবো, কিন্তু আমার মেয়ে আমার ইজ্জতের মহল নয়। কাল সকালে আমি নিজে যাবো পঞ্চায়েতে সত্যের বেচা চাইতে। যদি না পাই তাহলে আমি আমার নিজের রক্ত দিয়ে প্রমাণ করবো যে এক গরিব বাবা কি করতে পারে। ওরে বাবা, ওখানে কে পড়ে আছে? নিঃশ্বাস তো চলছে। কে কোথায় আছো? কে কোথায় আছো? কেউ তো কোথাও নেই। এখন আমি কি করি? না না, এখানে এই অবস্থা ছেলেটাকে ফেলে রাখা যাবে না। আগে একে বাইরে নিয়ে যাই, তারপর কিছু ব্যবস্থা করতে হবে। এই মেয়েটা কে? আশ্চর্য, এমন মুখ আমি আগে কোথাও দেখেছি নাকি? এই মুখটা, হ্যাঁ এই চোখ, এই নিঃশব্দ শান্তি, এই তো সেই মেয়ে। সেদিন কলেজ ফাংশনে দূর থেকে দেখেছিলাম, মঞ্চে কবিতা আবৃত্তি করছিল, কানে দুল, চোখে আভা, সবাই হাততালি দিচ্ছিল। আমি শুধু তাকিয়েছিলাম, যেন সময় থেমে গিয়েছিল সেই মুহূর্তে। তুমি কি জানো নন্দিনী, তোমার একটুখানি ছোঁয়া যেন আমার বুকের সব ব্যথা মুছে দিচ্ছে। আমি তো কেবল শুনেছিলাম প্রেমে পড়া যায়, কিন্তু আজ বুঝছি ভালোবাসা একটা নিঃশব্দ অনুভূতি, একটা মুগ্ধতা, একটা দীর্ঘ নিঃশ্বাস। কি অপূর্ব হাসি! এই হাসির জন্যই হয়তো কবিরা গান লেখে, পাহাড়ি ঝর্ণা গায় সুর। আমি কি বলবো এখন ওকে? না না, এত তাড়াতাড়ি না। ওর চোখের ভাষা পড়ি, ওর মুখের গল্প শুনি, তারপর একদিন আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে চুপি চুপি বলবো, নন্দিনী আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই আমি এখানে এসেছি। আমি স্বপ্ন দেখছি না তো যে সে আমার চোখের সামনে রয়েছে। আরে মশাই, এমন ভাবে ডাব ডাব করে কি দেখছেন? আমার বাবা আপনাকে রাস্তা থেকে নিয়ে এসেছে। আপনি বাইক থেকে পড়ে গিয়েছিলেন, খুব আহত ছিলেন। আরে এ তো কথা বলছে, কি মিষ্টি গলা, যেন পাখির ডাকে ভিজে সকাল। হৃদয়টা কেন এত জোরে ধুকপুক করছে রে সুমন?
থামা থামা, এটা তো শুধু একটা মেয়ে না রে, এটা সেই মেয়ে যার জন্য তুই ছুটে এলি এত দূর অজানা একটা গ্রামে। এই ছোঁয়া, এই তো সেই অনুভূতি যা শহরের কংক্রিট দেয় না, যা মোবাইলের মেসেজ বলে না। শুধু নন্দিনীর স্নিগ্ধ ছায়ায় হৃদয়টা মুছে যায় সব কষ্ট থেকে। এই যে মশাই, আপনি এখন কেমন আছেন? ভালো, খুব ভালো, এমন ভালো এর আগে কখনো থাকিনি। বাবু জলটা খাও। তুমি কে বাবু? আরে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে? আমি শহরের বিখ্যাত ব্যবসায়ী অর্জুন সেনের ছেলে। আমার নাম সুমন। আমি আপনাদের গ্রামে পলাশপুরে আসছিলাম, হঠাৎ আস্তে আস্তে আমার বাইকে মাথা ঘুরিয়ে আমি পড়ে যাই। তারপর আমি সেখান থেকে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি। আপনারা আমার একটা অনুরোধ রাখবেন, আমার একটা প্রজেক্টের কাজের জন্য কিছুদিন এখানে থাকতে হবে। যদি আপনারা আমাকে এখানে থাকতে দিতেন তাহলে খুব উপকার হয়। কর্মকারণ বাবু, আমরা তোমার এই কথা রাখতে পারবো না, তুমি অন্য কোথাও থেকো। যদি কিছু মনে না করেন, কারণটা জানতে পারি কি? তুমি জানি কি করবে, তোমরা ধনী মানুষ, আমাদের মতো গরিব মানুষদের দুঃখের কাহিনী নাই এবার শুনলে। আমি হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আপনার সব কথা মন দিয়ে শুনবো। শোনার পর যতটা সাহায্য করতে পারি আমি নিজের সাধ্যমতো ততটাই সাহায্য করব। তার আগে আপনি আমাকে নিজের ছেলে মনে করে বলুন, আপনার হৃদয়ের ভার দূর করুন। বলবো, তবে আমার কথা শোনার পর তুমি হয়তো এই বাড়িতে থাকার কথা আর ভাববে না, কারণ আর 3 দিন পর আমাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে ওই জমিদারকে। কিন্তু কেন? কয়েক বছর ধরে মেয়ের পড়াশোনার জন্য আমি জমিদার কাছে সব মিলে 20,000 টাকা ধার নিয়েছিলাম, 5,000 টাকা শোধও করেছিলাম, কিন্তু বাকি টাকা দিতে পারিনি বলে তারপর জমিদার আর গ্রামের মোড়ল আমাদের কঠিন শাস্তি দেয়। ঠিক আছে, তাহলে আমি আসছি। আমি জানতাম সবকিছু শোনার পর সে হয়তো এই বাড়িতে আর থাকবে না। ওরা বড় লোক, আমাদের জন্য তারা নিজের ক্ষতি কেন করবে? তাই তো সে চলে গেল। ওই ক্ষুদিরাম, কি ভাবলি? 5 দিন তো হয়ে গেল, ভিটে জমি ছেড়ে দিবি নাকি মেয়েকে আমার হাতে তুলে দিবি? জমিদারবাবু, একটু সময় দিন, আমি চেষ্টা করছি, আমি একটা সময় পেলে দিয়ে দেবো। সময়? আরো সময়? কি কাহিনী শোনাচ্ছিস? এই মেয়েটাই তো তোর গর্ব। না জমিদারবাবু, দয়া করে আমার মেয়ের দিকে হাত বাড়াবেন না। হাত তোলার আগে নিজের মুখটা একবার আয়নায় দেখে নিন। নিজের বয়স, নিজের সীমা এবং অন্যের সম্মান, এই 3টা জিনিস আপনি ভুলে গেছেন জমিদার বাবু। তুই আবার কে রে? আমি হলাম সেই আগুন, যেটা যত বেশি চাপা পড়ে তত বেশি বিস্ফোরিত হয়। আমি সেই ছেলে যে মেয়েদের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি দিতে রাজি। আর আজ আমি সেই রক্ষক যাকে ভগবান নিজে পাঠিয়েছে এই উঠোনে। এই নিন 20,000 টাকার বাকি অংশ, 1 টাকাও কম নেই। এবার বলুন, ভিটে ছাড়বে কে আর মাটি ছাড়বে কে? এই ভিটে মাটি তো দূরের কথা, এই ঘরের ছায়াটুকু আপনি আর মারাতে পারবেন না। তুই এত সব কোথা থেকে পেলি রে? যেখান থেকে পুরুষ হয়ে দাঁড়ানো শেখা যায় সেখান থেকেই। আর আপনাদের মতো মানুষের চোখে চোখ রেখে বলা যায়, নারীকে স্পর্শ করার আগে নিজের বিবেককে স্পর্শ করুন। আরেকটা কথা, আপনি গায়ে হাত দিয়েছিলেন নন্দিনী, এবার আপনার সেই হাতেই ফিরবে আপনার বিচার। নন্দিনী, এখন সময় তোমার। যারা মেয়েদের সম্মান নষ্ট করতে চায় তাদের গালে 1 থাপ্পড় বসাও, যেন সারা জীবন মনে থাকে। এটা সেই অপমানের প্রতিশোধ আমার বাবা আর আমার মায়ের, আর সেই সমস্ত মেয়েগুলো যাদেরকে আপনারা দুর্বল ভাবেন। তোকে দেখে নেব, এর বদলা আমি সুদে আসলে তুলে নেব। বাবু, তুমি শুধু আমাদেরকে টাকা দেন না, আমাদের সম্মান, সাহস আর নতুন করে জীবন একটা ফিরে দিলেন। না, এটা তো আমার কর্তব্য। এই দেখো, এই জায়গাটা না আমার খুব প্রিয়। ছোটবেলা থেকে এই নদীর ধারে আমি সবকিছু লুকিয়ে রাখতাম, দুঃখ, স্বপ্ন, কষ্ট। তাহলে তো আজ থেকে এই জায়গাটা আমার ঈর্ষার কারণ হয়ে গেল। কেন? কারণ আমি ছাড়া তোমার অন্য কিছু আর প্রিয় হতেই পারে না। কি বললেন? আরে না, আপনার সাথে একটু মজা করলাম। এই হাসিটা যেন কোনো পুরনো গল্পের পৃষ্ঠা খুলে বসেছি। তাকে যত দেখি ততই যেন মনে হয় আমি তাকে আগে থেকে কোথাও দেখেছি, হয়তো কোনো গত জন্মে, কোনো স্বপ্নে, অথবা আমার একলা দুপুরের কবিতায়। আপনি জানেন এই গ্রামটা এত সুন্দর লাগতো না যদি আপনি না থাকতেন। আপনি খুব মিষ্টি করে কথা বলেন তো দেখছি। আমি তো যা দেখছি শুধু তাই বললাম। যখন ও চুপ করে তাকায় তখন আমি আর কিছু শুনি না, ওর চোখেই যেন সমুদ্র ঢেউ তোলে আর আমি তাতে ডুবে যাই। সাবধানে চলুন শহরে বাবু, এখানে পিছলে যাওয়ার ভয় আছে। আরেকটা হলে পড়ে যেতেন।
যদি কেউ এমন হাত ধরে রাখে তাহলে পড়ে গেলেও কোনো দুঃখ থাকে না। থ্যাংক ইউ। শহুরে বাবুকে আমি জানি না, কিন্তু মনে হয় ওর সাথে যুগ যুগ ধরে আমার গভীর সম্পর্ক আছে। ও যেন মনের গভীরে লুকিয়ে থাকা অজানা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজছি। হয়তো তিনিও আমাকে একইভাবে খুঁজছেন। কি হলো, থেমে গেলে কেন? আজ এখানেই শেষ হবে ওদের আসপর্দা।